স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ক্রিকেট পাগল বাঙালি ফুটবল উন্মাদনেও কম যায় না। বলের লড়াই নিয়ে দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন তারই প্রমাণ মিলছে। বিনোদন থেকে সংবাদ, সব মাধ্যমের চোখে এখন ব্রাজিল বিশ্বকাপের আসরে হাটে মাঠে পথে ঘাটে ঘরে ছাদে পোশাকে আশাকে পুরো দেশই এখন ফুটবলময়। চায়ের দোকান থেকে ছোট পর্দার টকশোর আলোচ্য বিশ্বকাপ অর্জন অংশগ্রহণ নয়, কেবল দর্শনই যেন আমাদের পরম পাওয়া। এসব নিয়ে আজকের আলোচনা বিশ্বকাপ। কথা বলতে স্টুডিওতে আছেন অভিনেতা মীর সাব্বির, ছড়াকার সাংবাদিক উপস্থাপক অনিক খান, উপস্থাপক মডেল মাসুমা রহমান নাবিলা এবং সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা। আপনাদেরকে স্বাগত। মীর সাব্বির, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে পত্র পত্রিকা টেলিভিশনে বিনোদন থাকুক আর নাই থাকুক, বিশ্বকাপ নিয়ে অনেক ধরনের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হচ্ছে। কত ধরনের প্রশ্ন আসলে সাধারণত আপনি দিচ্ছেন বা আপনার কাছে লোকে জানতে চাইছে আপনি কোন দল সমর্থন করেন, সেটা দিয়ে যদি শুরু করি, আর কি কি ধরনের প্রশ্নের উত্তরের সম্মুখীন? মানে প্রশ্ন তো প্রথমেই আসে যে আপনি কোন দলের সাপোর্ট করেন। আপনি কোন দলের সাপোর্ট করেন? আমি আসলে ব্রাজিলের সাপোর্ট করি ছোটবেলা থেকেই। এবং আমার ঘরে আমার সন্তান আছে, ওর বয়স 7.5 বছর। ওর কাছ থেকে প্রথম প্রশ্ন আমি পাই যে বাবা তুমি বিশ্বকাপে কোন দলের সাপোর্ট করো? তখন আমি বললাম ব্রাজিল। তা আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কোন দলের সাপোর্ট করো? বলে আমি আর্জেন্টিনা। এবং গতকালকে সে বললো আমি করি হচ্ছে ব্রাজিন্টিনা। আমি বললাম তাহলে তার মানে তুমি হচ্ছে দুই দলের সমর্থক আর কি। এছাড়া এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন হচ্ছে এটাই, শুটিং যেহেতু আমাদের কাজের মাধ্যমটা হচ্ছে, যেহেতু নাটকের অভিনয় করি, সমস্ত জায়গায় আমরা অভিনয় যখন করতে যাই তাড়াতাড়ি 10টার সময় খেলা থাকলে কিভাবে তাড়াতাড়ি বাসায় আসবো, কিভাবে রাত্রে খেলা দেখবো, এইসব নিয়ে আলোচনা বেশি হয়। শুটিং রিলেটেড গল্পের ফাঁকে ফাঁকে বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয় আর কি। আর আমার বাড়ি যেহেতু বরিশাল, আর আমি যেহেতু ব্রাজিলের সাপোর্ট করি, অনেকে আমাকে বলে ব্রাসেলস মানে বরিশাল, বরিশাল মানে ব্রাজিল, এইসব আর কি। আপনি গত বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নেওয়ার পর আপনি বিশ্বকাপ দেখেনি নাই, এরকম খবর ছাপা হয়েছে পত্রিকায়। তারপর আপনি ফাইনালে স্পেনের সমর্থক ছিলেন, তো স্পেনও তো এবার বার হয়ে গেল। আপনার মানে সাপোর্টের কি ব্রাজিল না থাকলে আর এখন ব্রাজিল তো ফার্স্ট থাকে, পরে যেহেতু স্পেন গতবারে বিশ্বকাপে যখন স্পেন ইয়াতে গেল, স্পেনের সাপোর্ট এবার যখন আমি আসলে পুরোপুরি হতাশ। মানে স্পেন খুবই ভালো দল, কিন্তু ওরা যে এভাবে আউট হয়ে যাবে, মানে স্পেন ভালো দল না মীর সাব্বির, এবার স্পেন ভালো খেলে নাই। মানে ভালো দল মানে কাগজে কলমে, কাগজে কলমে, হ্যাঁ কাগজে কলমে তো এবার স্পেন একটু ভালো খেলে নাই, মানে আমি যতটুকু বুঝছি আর কি। অনেক আপনাকে যতটুকু বুঝি যে আপনি খুব বেশি ফুটবল বিশ্বকাপ নিয়ে খুব বেশি মেতে আছেন, এরকম বলা একটু মুশকিল। এখন আমরা যে খুব বেশি মেতে আছি সেটা আপনি একটু সমালোচনার দৃষ্টিতে দেখছেন কিনা? না না, এটা আমার খুব ভালো লাগে। বাঙালি জাতি হিসেবে খুবই কি বলে এটাকে, আমরা সেলিব্রেট করতে খুব ভালোবাসি, আমরা খুবই আবেগী জাতি। তো এই যে আবেগ প্রদর্শন করছে, মানে এটা ভালোই লাগে, আমার সবসময় এটা ভালো লাগে। কিন্তু ধরেন ব্রাজিলের জন্য আবেগটা আসে কোত্থেকে, মানে ব্রাজিল জিতে বা আর্জেন্টিনার জন্য আবেগটা কোত্থেকে আসে? ঠিক ব্রাজিল বা আর্জেন্টিনার জন্য যে আবেগ, এটা আমি মানি না। আমি মানি যে ফুটবলের প্রতি একটা বিশাল আবেগ, এটা কমপ্লিটলি ফুটবল প্রেম, এটা থেকেই আসে। এখন আর ফুটবল প্রেম হয়ে আপনি শুধু ফুটবলকে ভালোবাসতে পারেন, একটা দল নিতে হবে, একটা পক্ষ নিতে হবে, এই কারণে, which is wonderful। যে আপনার কাছে ভালোই লাগে, খুবই ভালো লাগে। নাবিলা, আপনি তো আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনি বিশ্বকাপটা ভালোই উপভোগ করছেন বোঝা যায়, কারণ আপনার সাপোর্টের দল আছে, আপনি সেটা নিয়ে কথা বলছেন। তো আপনার সাপোর্টের দল নিয়ে আপনার কাছে আমাদের দর্শকরা জানতে চাইছে যে আপনি আসলে কোন দল সাপোর্ট করেন, আপনি একটু বলবেন কিনা আমাদের? আচ্ছা, আমি ব্রাজিল সাপোর্ট করি সাব্বির ভাইয়ের মতো। এবং আমার সাপোর্ট করার কারণটা যদি বলতে চাই, তাহলে আমি যদি মানে আমি বিশ্বকাপ বুঝতে যখন থেকে শিখেছি 94-এ, তখন আমি বেশ ছোট। তো বাবা ফুটবল দেখতো, তো বাবাকে সঙ্গে নিয়ে বাবা ব্রাজিল সাপোর্ট করতো। সো বাবাকে দেখে দেখে ব্রাজিলকে সাপোর্ট করছিলাম। তখন ফুটবল খেলা বুঝি না, এবং ব্রাজিল সেবার বিশ্বকাপ জেতে। তো ওখান থেকে আসলে আবেগের কথা যদি আসে, ওখান থেকে ব্রাজিলের প্রতি একটা আবেগ সৃষ্টি হয়ে গেছে, ফুটবলের প্রতি একটা আবেগ সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকেই ব্রাজিলকে সাপোর্ট করা এই পর্যন্ত। আমাদের এখানে ইনসিডেন্টালি যারা ফুটবল নিয়ে কথা বলতে আসছেন তারা বেশিরভাগই ব্রাজিলের সাপোর্টার। এখন এটা এরকম একটা মনে হইতে পারে যে আমরা বেছে বেছে ব্রাজিলের সাপোর্টারদের আনছি কিনা। আমি দর্শকদের বলতে চাই যে না, এরকম কোনো কথা নাই। আসলে আমরা একটু পূজার কাছে শুনি। পূজা, আপনি কোন দল সাপোর্ট করছেন? ব্রাজিল সাপোর্ট করি। আপনি কি, আপনার কাছে? আমি আসলে লাতিন আমেরিকার ফুটবলগুলো সাপোর্ট করি, মানে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, এখন আবার মধ্য আমেরিকার দেশগুলিকেও সাপোর্টে নিয়েছি, মানে মেক্সিকো, কোস্টারিকা। তো মানে আমি আসলে ইউরোপের এগেইনস্টে থাকতে পারলে আমার কাছে ভালো লাগে। ইউরোপের একটা দলকে
বাদ করা গেছে কালকে স্পেন, তাতে আমি মহা এটা খুশি। কিন্তু আমি বলি যে নাবিলা যে 94 সাল থেকে ওর বুদ্ধি হয়েছে, আমার ওই 94 সাল থেকে আমার বুদ্ধি বেশি বেশি হয়েছে। আমি 94 সাল আগ পর্যন্ত আমি ইংল্যান্ডের সাপোর্টার ছিলাম, 94 সাল থেকে কিন্তু ইংল্যান্ডের বাইরে প্রথম ইংল্যান্ডের ফুটবলের সাপোর্টার দেখলাম আমি। তাহলে আমি আর কাউরে দেখি বাকিটা তো দেখিনি নাই। আমি তার 94 সাল থেকে আমি যুক্তরাষ্ট্রের সাপোর্টার, আচ্ছা আচ্ছা। এবং কারণ স্বাগতিক দেশ ছিল, আমার খুব ভালো লেগেছিল ওদেরকে, ডনোভান টনভান। আমার তারপর থেকে আমি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র। অ্যালেক্সি লালাস না, আমি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ইংল্যান্ডের বাইরের লোকরা ইংল্যান্ড সাপোর্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্রে তো ওরা নিজেরাই সাপোর্ট করে না নিজেদের টিম, যাক একেবারে বিচিত্র সাপোর্টার দেখা গেল। মীর সাব্বির, আপনি নাটকের মানুষ, এই সময়ে নাটকের উপরে বিশ্বকাপের প্রভাবটা কতখানি এবং এই প্রভাবটা আপনি কিভাবে বিবেচনা করেন? ভালো লাগে, খারাপ লাগে, বা মাঝে প্রভাব মাঝে? তো আছেই। মানে মনে করেন যে যেমন আমি গত পরশুদিনই আমার নিজের নাটকের শুটিং করছিলাম নোয়াশালের, ওখানে খায়রুল আলম সবুজ উনি অভিনয় করছিলেন। তো উনি বারবারই বলছিলেন, সাব্বির তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি বাসায় যাবো, খেলা দেখতে হবে আজকে আমার। হ্যাঁ, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি খেলাটা দেখেন। কিন্তু আলটিমেটলি সেই খেলাটা বাসায় গিয়ে দেখতে পারেননি, কারণ হচ্ছে যে আমাদের শুটিংটা শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। তখন সে আফসোস করতেছিল, আহারে আজকে খেলাটা দেখতে পারলাম না। তা আমি নিজের সচক্ষে মানে পরশুদিনের কথাই বলছি যে পরশুদিন উনি খেলাটা দেখতে পারেননি। আর আমার উন্মাদনার বলতে মানে রাত জাগাটা এক ধরনের আমাদের প্রফেশনের সাথে মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, কারণ আমাদের শুটিং থেকে ফিরতে ফিরতে 1টা, 1:30, 2টো এরকম বেজেই যায়। তো 2টোর সময় খেলা থাকলে অটোমেটিক্যালি আমরা দেখা যায় যে কোনো না কোনোভাবে খেলার ভিতরে থাকি। আর সবকিছু মিলে মনে হয় যে বিশ্বকাপটা আমাদের জন্য এবার মানে টাইমিং গুলো অনেকটা মানে আমাদের প্রভাব বলতে মানে নাটকের খুব বেশি ক্ষতিগ্রস্ত করছে না 10টার খেলাটা ছাড়া। আর সব টাইম গুলো নাটকের যারা লোক পাগল মানে খেলা পাগল, তারা সবাই বেশ এনজয় করছে, মানে আলাপ আলোচনায় যতটুকু বুঝি আর কি। আচ্ছা, অনেক এই যে পেশাগত কারণে বিশ্বকাপের খেলা না দেখতে পারা, এটা কি আপনি মিস করেন খুব বেশি? যে আপনি না, আমি খুব একটা মিস করি না, কারণ যেটা বললো যে আমরা ওই ষড়যন্ত্রের শিকার হয়ে একটা ভালো টাইমেই খেলা পাই, যে সময় আসলে অন্য আর কিছু তেমন কিছু করার নেই। এটা নিয়ে বেশ আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে যে কোন দেশের মানুষ দিনের আলোতে আরাম করে না, দেখতে ধরেন পারে। রাত 10টার খেলা, রাত 1টার খেলা, আপনি যেহেতু রাতে অনেকগুলো অনুষ্ঠান আপনার হোস্ট করতে হয়, আপনি দেখতে পারেন না, সেগুলো আপনি মিস করেন না? আমি খেলার চেয়ে আমার অডিয়েন্সকে বেশি মিস করি, কারণ তারা আমার শো বাদ দিয়ে সবাই খেলা দেখে। আমি ওর অডিয়েন্সকে খুব মিস করি ওই সময়। অডিয়েন্সকে খুব মিস করেন, কিন্তু আমি আমি কালকে একটা গোপন কথা বলি, আমি আসলে মূলত ক্রিকেটের খুব ফ্যান। তো ছোটবেলা যখন আমি ঢাকার লিগ ফলো করতাম, তখন তখন ক্রিকেট এতটা পপুলার ছিল না, তো ফুটবলকে একরকম শত্রুই মনে করতাম, যে ফুটবলের কারণে ভালো স্টেডিয়ামটা হাতছাড়া হয়ে যাচ্ছে, ফুটবলের কারণে বাংলাদেশের লিগের আছে না, ক্রিকেটটা তেমন ইয়ে হতে পারছে না। কিন্তু আমরা তো একটা অভিশপ্ত, মানে আমাদের তো ফুটবলও ভালো লাগে, ক্রিকেটও ভালো লাগে, কোথায় যায় এটা মানে মিষ্টি অভিশাপ কিন্তু এটা। ফুটবল ভালো লাগলে। নাবিলার কাছে কেমন লাগে যে ধরেন খেলা দেখতে পারতেছেন না, কোনো জায়গায় একটা বসে মানে কোনো একটা গানের অনুষ্ঠান করতে হচ্ছে বা খেলার অনুষ্ঠান করতে হচ্ছে? না, আমি মিস করি, অনেস্টলি আমি মিস করি। খেলার অনুষ্ঠান করতে পারলে হয়তো অতটা মিস করতাম না, কারণ খেলার অনুষ্ঠান করতে গেলে খেলাটা দেখতেই হবে। বাট যেহেতু এবারে করছি না, করা হয়ে উঠছে না, কিন্তু আমি মিস করি খেলার টাইমিং গুলা। এমন একটা সময়, বিশেষ করে একটার খেলাটাও হয়তো দেখা যায় 10টারটা দেখা যায়, কিন্তু 4টারটা ক্যাচ করা খুব মানে আর চোখটা খোলা রাখা যায় না। তো আমি ভীষণ মিস রমজানের করছি। সময় বোধহয় সবাই 4টা খেলাটা দেখতে পারবে, সেহরি খাওয়ার সময় 4টির খেলা দেখতে পারবে। পূজা, আপনার কাজের সাথে খেলার টাইমিংটার মানে সংশ্লেষটা কিরকম? আমার কাজের সাথে এমনি গানগুলো যখন রেকর্ডিং হয় ওটা তো 11টার মধ্যে শেষ হয়ে যায়, বাট লাইভগুলো যেগুলো রাতের লাইভ 11টা থেকে 2টা, তখন প্রবলেমটা হয়। এবং ওই টাইমটাতে লাইক মাঝখানে যখন 5 মিনিটের বিরতি হয়, একটুখানি যে টিভির সামনে যে দেখ, মানে ভিতরে গান গাচ্ছি বাট ভিতরে টেনশন কি হচ্ছে। আপনি খেলা দেখছেন এবার? ব্রাজিলের গুলাতে ব্রাজিলের গুলো দেখেছেন দুটো খেলা। মীর সাব্বির, আপনি নিজে কখনো খেলাধুলা করেছেন ছোটবেলায়, হ্যাঁ, আমি বড়বেলায়? করেছি। আমি ছোটবেলায় ফুটবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি, এবং আমি বেশি খেলেছি আসলে ক্রিকেট। আর ফুটবলের সবচেয়ে বেশি সমর্থক ছিলাম। আচ্ছা, মানে আমি আবাহনীর সমর্থক ছোটবেলা থেকে, এবং আমি বরগুনাতে বড় হয়েছি। ওই সময় কিন্তু আমাদের ওই সময় কিন্তু মানে টিভির দেখার যে ব্যবস্থাটা ছিল সেটা খুবই করুণ, মানে আমরা টিভি ঠিকভাবে দেখতে পেতাম না। তো এর মাঝখানেও আমরা সবসময় খেলাধুলার কানেকশন থাকতো, যেহেতু আবাহনী কি জিতলো না হারলো, মহাবারণের সাথে কবে খেলা, তারপরে নিজেরা খেলতাম। আমি স্কুলে খেলেছি বর্ষার সময়, এখন যেমন বর্ষাকাল, বর্ষার সময় খেলার স্মৃতিটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, কারণ আমাদের স্কুলের বড় মাঠ, বর্ষার ভিতরে সবাই পানির ভিতরে খেলছি ফুটবল, এটার মজাই আলাদা। এরপরে আবার ক্রিকেট খেললাম, আবার এদিকে মানে সবকিছু মিলে মিশে আসলে ছোটবেলাটার উন্মাদনাটা আসলে ফুটবল কেন্দ্রিক আমার মনে হয় সবচেয়ে বেশি।
বা অনেক আপনাকে একটা মানে অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল এদের সমর্থকদের মধ্যে যে বাংলাদেশে এদের সমর্থকদের মধ্যে যে একে খেয়ে ফেলে সে তাকে খেয়ে ফেলে অবস্থা, এটা আপনি কিভাবে দেখেন? মানে এরকম মানে রাইভালরি কেন? এইবার এটা যেটা বেশি দেখছি, যেবার হয়তো ফেসবুকের কারণে মানে শত্রুতাটা না একদম শত্রুতা পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে একেবারে মারামারি হয়ে এবং যাচ্ছে। ফ্যামিলি পর্যায়েও সেটা, যেমন আমার বাবা মা আর্জেন্টিনা, আমরা 3 বোন ব্রাজিল, তো এটা নিয়ে লাইক ব্রাজিলের পতাকা টাঙিয়ে রাখছে, আর্জেন্টিনার দুই বারান্দায়। না, but আমার একটা প্রশ্ন আছে, আমি এটা আজকেও আস্তে আস্তে করছিলাম, যে ব্রাজিল আর্জেন্টিনা নিঃসন্দেহে ভালো খেলে এবং সবসময় একটা দ্বন্দ্ব আছে দুই দলের সমর্থকদের মাঝে, কিন্তু আরো কিন্তু দল আছে যারা ভালো খেলছে, কিন্তু সেখানে কিন্তু কোনো দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে না, কোনো রাইভালরি ক্রিয়েট হচ্ছে কিন্তু মানে আমি সাদামাটা ভাষায় অনেক একটু বলুক, তারপর আমি বলছি আমার কথা, যে ব্রাজিল আর আর্জেন্টিনার দ্বন্দ্বটা আপনি আসলে কিভাবে দেখেন বা কেন? আমি খুব পজিটিভলি দেখি। আর খালি পতাকার ব্যাপারে বলি যে খুব ইন্টারেস্টিং লাগে এটা আমার কাছে, যে অনেক বিল্ডিং কে দেখলেই মনে হয় জাতিসংঘের হেডকোয়ার্টার, প্রচুর পতাকা কিন্তু আমি দেখছি এবার। আর এই দুই দলের ভিতরে যেটা ওই ঝগড়াটা আমি খুব এনজয় করি, দুজন যখন একটু স্মার্ট একটা ঝগড়া হয়, বুদ্ধিদীপ্ত ঝগড়াটা ভালো লাগে। কিন্তু এখন ইদানিং যেটা ফেসবুকে একটু একদম কামড়া কামড়িটা একটু খুব একটা এনজয় করছি না। আমি ওই দিন দেখলাম একজন স্ট্যাটাস দিয়েছেন যে তার ফ্যান পেজে যে যদি কেউ ব্রাজিলের সমর্থক থাকেন তাহলে যে তিনি যেন তাকে আনফ্রেন্ড করে দেন, আরে বাবা, উনি এটা একটু উনি বেশি উনি ছিল। ইয়েতে থাকবে না, উনি আর তার ফ্রেন্ড থাকতে চান না। বা আর্জেন্টিনার ক্ষেত্রে এরকম আমি সিমিলার এরকম দেখেছি। কিন্তু আমি আসলে ঠিক বুঝতেই পারি না যে ব্রাজিল আর আর্জেন্টিনা দুটো, মানে আমি একটা ঘটনা বলি যে এবার আমি দেখলাম যে ব্রাজিলে যে দেয়াল চিত্র, সেই দেয়াল চিত্রের মধ্যে 10টি বাছাই করা দেয়াল চিত্র এবার শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে, এর মধ্যে 8টি দেয়াল চিত্রে মেসি আছেন বড় করে। মানে খোদ ব্রাজিলেই আসলে আর্জেন্টিনার এত বড় প্রতিপক্ষ মনে করা হয় না, আমাদের এখানে কেন এত বড় মনে করা হয়? আমরা জানি এটা মানে আমাদেরকে একটা শত্রু লাগে আসলে, লাগে, এটা আমাদের কিন্তু এটা রাজনৈতিক ইতিহাসে আমরা একটা ব্যক্তি পূজাও করি, আবার ব্যক্তি হেট্রেডও আমাদের মধ্যে খুব বেশি, একদম ইন্ডিভিজুয়াল ধরে ধরে আর কি। এটা আমাদের একটা চারিত্রিক গুণ, গুণাবলীর মধ্যে কিছু পড়ে। বলবেন যে আপনি ব্রাজিলের সমর্থন করেন, আপনি কি আর্জেন্টিনার সমর্থকদের সাথে খুব মারামারি কাটাকাটি না না করেন? না, একদম না। আমি আমার দলকে সাপোর্ট করি, আমি চাই আমার দল খেলুক ভালো মতো, আমার দলের প্রতিপক্ষ যে আছে সেদিন ওই ম্যাচে সে যাতে হেরে যাক, আমি এতটুকুই চাই। আর্জেন্টিনা বিরোধী এমন কোনো কিছু কাজ করে না আমার মধ্যে। পূজার ক্ষেত্রে সেম, আর্জেন্টিনার বিরোধী মানে কোনো দলেরই বিরোধী না, আমি চাই যে ব্রাজিল জিতুক। ব্রাজিল খেলে দিতে যায়। সাবির ভাই কি কিছু বলবেন? সাবির ভাই মনে হচ্ছে পাকা সাপোর্টার ব্রাজিলের। আমি তো ব্রাজিলের সাপোর্টার, মানে ব্রাজিল হেরে গেলে কষ্ট লাগে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট আমি করি না। আচ্ছা, মানে আর্জেন্টিনা যে খেলছে তখন আমি সাপোর্টে চলে যাই। অনেকে আছে আমি দেখেছি, যদি ব্রাজিল কোনোভাবে হেরে যায় তখন আর্জেন্টিনা, ওটা আমিও করি না, আর্জেন্টিনার সাপোর্টে যে কখনোই না যাই ঠিক না। আছে ব্রাজিল পারে না তো অসুবিধা নেই, তা আর্জেন্টিনা সাপোর্ট। না না, তা আমরা করি ওটা না। কখনোই হয় না। অনেকে আছে, আমি এবং অনেকের তা কথা আরো যেমন বেশি যেমন করি যেমন না। আমি নিজেই আছি, আমি ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই সাপোর্ট করি। আমি তো ভালো লাগে না, লাতিন ওরকম আমেরিকার, না, ওরকম আমার লাতিন না। আমেরিকার ফুটবল ভালো লাগে। এখন আমি তো মানে এটা- যেহেতু ব্রাজিলিয়ান না, সেহেতু তো আর ব্রাজিলের সাপোর্টেরই কেন আর করব? আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আপনি প্রশ্ন করেছিলেন না যে ব্রাজিলের সাথে বাংলাদেশের মানুষের কেন এত আতিথ্য, মানে এত সম্পর্ক কেন বা আমার কাছে ব্রাজিলের সাথে বা আর্জেন্টিনার সাথে? আর্জেন্টিনার সাথে, মানে আমার কাছে ব্রাজিলের সাথে সম্পর্কের কারণ আমার মানে কচুরিপানার সাথে মিল আছে, সেই জন্য বোধহয়। কচুরিপানা, কারণ ব্রাজিলেও কচুরিপানা পাওয়া যায়, বাংলাদেশে বাংলাদেশে কচুরিপানা পাওয়া যায় এরকম আমি অবশ্য আমি শুনেছি এবং ডিসকভারি চ্যানেলে দেখেছি। ডিসকাস যাক, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। এর মধ্যে আমাদের একজন দর্শক আফরিন, উনি বলেছেন যে আমিও ব্রাজিল, সাব্বির, অনিক, খালেদ ভাই, নাবিলা, পূজা আপু, আপনারা কে মেসি আর কে রোনালদো আর কে লাইক করেন, প্লিজ SMS পড়েন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের দর্শকরা জানতে চাইছেন যে মীর সাব্বির, আপনি কোন নাটকে খেলোয়াড় চরিত্রে অভিনয় করছেন কিনা, বা নতুন কোন নাটকে খেলা নিয়ে বানাচ্ছেন কিনা, যেটা ঈদে দেখা টাকা যাবে? না, আপনি চাইলে কোন টিভিতে দেখানো হবে সেটাও বলে দিতে হয় না আমাদের এখানে। না, আমি খেলা নিয়ে আসলে একটা নাটকই করেছিলাম মামুনুর রশিদের, সেটা অবশ্যই ক্রিকেট খেলা নিয়ে, এবং সেখানে আমি টেন্ডুলকারের মতো করে উইক পরেছিলাম, ওই যে কোকড়া চুলের, সেটা অনেক বছর আগের কাহিনী, কিন্তু ফুটবল নিয়ে আসলে কখনো করা হয় নাই। আর ইচ্ছাও নাই ফুটবল নিয়ে করার, কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ তো আসলে আলোচনার শুরুতেই বলা হচ্ছিল হুজুক অনেক,
তা আমার মনে হয় যে এবার অনেকেই খেলা নিয়ে অনেক নাটক বানাবে, আমার মনে হয় আমার নিজের না বানানোই ভালো। এই জন্য আমি ভিড়ের মধ্যে আপনি থাকতে চাইছেন ভিড়ের মধ্যে থাকতে চাচ্ছি। অনেক দর্শকরা কিন্তু এটাও জানতে চাইছেন আপনি কোনো নতুন ছড়া লিখলেন কিনা ফুটবল নিয়ে। না, নতুন লেখা হয়নি। আপনার ছড়ার এই পাঠকটা নাম লেখে নাই, নাম লিখলে আপনাকে নাম সহ বলতে পারতাম। আচ্ছা, না এই বছর লেখা হয়নি। এই হচ্ছে আপনি ছড়া নিয়ে কখন মানে ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে ছড়া হ্যাঁ, লিখেছেন? বেশ কয়েকবার। ক্রিকেট নিয়ে না, ফুটবল নিয়েও লিখেছি, বিশ্বকাপ নিয়েও লিখেছি, লাস্ট 2 বারই লেখা হয়েছে। মনে প্রথম থাকলে আলোর জন্য। দুই একটা ছড়া শোনান না। মনে হয় একটা ছিল এরকম যে কি আমাদের তো অস্পৃশ্যকাপ, যে আমাদের জন্য বিশ্বকাপ কি, এরকম একটা আচ্ছা, খুবই আচ্ছা, আচ্ছা। একটা ইয়ে থেকে লেখা হচ্ছিল আর কি। জি। আরেকটা বোধহয় ছিল এরকম যে যতই করি ব্রাজিল সাপোর্ট কিংবা ব্রিটেন চামার দেশ, বুকের ভিতর খোদাই করা ঠিকই আছে আমার দেশ, এইটা বেশি জাতীয়তাবোধ থেকে আর কি। জাতীয়তাবাদ থেকে। ওই যে এটা সাব্বির ভাইয়ের মতন আর কি, সবাই তো এক লাইনে আগায়, আমি একটু অন্য লাইনে আগাই, যদি একটু পরে ওই জন্য পাবলিক। কিন্তু এবারে বিশ্বকাপের সামনে রেখে কোনো কিছু না, এবার আমি বেশ কয়েকদিন লেখালেখি একটু বিরতিতেই আছি। আমার মনে হয় যে এই অনুষ্ঠান চলতে চলতে দুই একটা লাইন লাইন লিখে লিখে দুইটা- যান, না, কাগজও আছে, কলমও আছে। এত সোজা হলে তো এত সোজা না, ছড়া লেখা তো সোজা না। না আপনি সোজা না সেটা আমরা জানি, আমাদের জন্য সোজা না, আপনি তো আপনার জন্য প্রলিফিক তো সোজা, রাইটার, হ্যাঁ। আপনার জন্য হয়তো সোজা। প্রলিফিক বলা ঠিক না, চেষ্টা করি, I try। আপনি তো ভালো। যাই হোক, নাবিলা, আপনি এবার বিশ্বকাপের সময় খেলা নিয়ে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন না, সেটা কি আপনাকে কেউ উপস্থাপনা করতে ডাকছে না আপনি ফিরিয়ে দিচ্ছেন? কোনটা কি হচ্ছে সেটা আমাদের দর্শকরা জানতে চাইছেন। আপনি উপস্থাপনা নাই কেন খেলার অনুষ্ঠানে? ডাকছে, ফিরিয়ে দিতে হচ্ছে, কারণ আমি সময় করতে পারছি না আসলে। প্রতিদিন বেশিরভাগই লাইভ অনুষ্ঠান হয়। আই উইশ আমি করতে পারতাম, মানে আই উইশ আমি সেই সময়টুকু আসলে আপনি যে ইচ্ছাটা করছেন না সেটা কি মানে সেটা কি কারণে বলা গেলে সেটা বলেন, মানে অন্য কাজের ব্যস্ততার অন্য কারণে। কাজের ব্যস্ততা, প্রায়োরিটিতে সেটা পেছনে পড়ছে। না, প্রায়োরিটিতে পেছনে মোটেও পড়ছে না, এটা আমার ব্যাড লাক যে আমি আসলে সময়টা মিলাতে পারছি না। আচ্ছা, আমি আমি আসলে প্রশ্নটা পলিটিক্যালি কারেক্ট হবে কিনা সেটার জন্য আমি করতে পারছি না, যে এটার সাথে আসলে মানে আপনার ওই সময়গুলো আগে দেয়া, সেজন্য আপনি মিলাতে Of পারছেন course, yes, না? আগে দেয়া। আচ্ছা, মানে এর সাথে অর্থের কোনো সম্পর্ক নাই? না, আচ্ছা, না, একদমই না। পূজা, আপনার কি অবস্থা? বিশ্বকাপ নিয়ে আপনার কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রভাব আসছে? গানে কাজের ক্ষেত্রে আপনি তো যেমন চার ছক্কা অবশ্যই। ছুঁয়েছেন। হ্যাঁ, যেমন ক্রিকেটেরটা করেছিলাম করেছেন, এবছরের ফার্স্টে দিয়ে 4 ছক্কা হয়ে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আমার জন্য। আর এবার হচ্ছে ফুটবল নিয়ে আমি 2টো গান করেছি, একটা হচ্ছে বাপ্পাদার সাথে, ওখানে আমি সামিনা চৌধুরী ম্যাম, জুয়েল ভাইয়া, পারভেজ ভাইয়া, তারপর কণা আপু, এলিটা আপু, বাপ্পাদা নিজে, এরা মিলে একটা গান করেছি, এবং এটার মিউজিক ভিডিও রিসেন্টলি দর্শকরা দেখতে পাবে। আর আরেকটা গান করেছি, ওটা হচ্ছে কিশোর ছিল, আমি ছিলাম, ইমরান ছিল, আর রন্টি দাস ছিল, ওটা ওয়ালটন থেকে করা হয়েছিল। জাস্ট একটা অন্য প্রসঙ্গে আমাদের দর্শকের একটা প্রশ্ন ধার করে বলি, চার ছক্কা হই হই গানটা করলেন, এই গানটার মধ্যে কিন্তু একটা মিক্সড প্রতিক্রিয়া, মানে বহু লোক এই গানটা ভালো পছন্দ বলেছে, করেছে, খারাপও এবং অনেক লোক খারাপ বলেছে। আসলে কোনো পারফরমেন্স খারাপ বললে তখন কেমন লাগে, মানে কিভাবে? পারফরমেন্স কেউ খারাপ বলেনি আসলে, বলেছে মিউজিক ভিডিওটা নিয়ে বলেছে লাইক এখানে সব দেশের পতাকাটাই দেখানো হয়েছে, ওরা মানে বলেছে যে কেন বাংলাদেশটাকে বেশি হাইলাইট করা হলো না, বাট আমি দর্শকদের গানটি খারাপ ইনফরমেশনের এরকম জন্য কোনো কথা আপনার কানে আসে নাই? গানটি খারাপ ফার্স্টে দিয়ে বলেছে, বাট পরে যখন আমি যারা খারাপ তারা নিজেরাই এটা নিয়ে নাচতে দেখেছি আমি, দ্যাটস ওয়াই। আর আমি যেটা বলতে চাইবো যে অনেকে ভাবছে যেটা বাংলাদেশের থিম সং, বাট আমি জানানোর জন্য বলতে চাই এটা পুরো ওয়ার্ল্ড কাপের থিম সং ছিল, পুরো ওয়ার্ল্ডে। তো দ্যাটস ওয়াই সবকিছু মাথায় রেখে কিন্তু গানটা করা হয়েছে, নট শুধু বাংলাদেশের জন্য। সাব্বির ভাই, আপনার পারফরমেন্স কেউ খারাপ বললে, বা আপনার নাটক হয় না, বাংলাদেশের নাটক কিছু হয় না, নাটকের মধ্যে কোনো ই নাই, এটা বললে আসলে আপনার প্রতিক্রিয়া কেমন হয়? আমার খুবই খারাপ লাগে। হ্যাঁ, আপনার মানে এমনি কি মানে খারাপ লাগে কারণ আপনি নিজে করেন বলে, না আপনি মনেই করেন যে আপনার নাটক খুব ভালো? আমরা মনেই করি যে আমাদের নাটক ভালো হয়। আপনার নাটক ভালো। আমার নাটক ভালো হয়, কেন ভালো হয় আমি কতগুলো কারণ বলি। কারণ বাংলাদেশের নাটকের যে বাজেট, বাংলাদেশের নাটকের যে লোকেশন, বাংলাদেশের নাটকের যে যতগুলো চ্যানেলে প্রচারিত হয়, এবং বাংলাদেশের নাটকের যে পরিমাণে বিজ্ঞাপন হয়, এরপরে যে নাটক মানুষ দেখে, এবং সেক্ষেত্রে আমরা টুকটাক অভিনয় করি বলেই, করতে পারি বলেই, তারপরও কোনো না কোনোভাবে একটা অথবা 2টা সিকোয়েন্স দেখে। এবং আমি বলেছি যে আমরা যে শুটিং করি, যেসব লিমিটেশনসের ভিতরে, আমরা বস্তির শুটিং করতে বস্তিতে চলে যাই, রাস্তার ভিতরে মনে করেন গাড়ি চালানো শুটিং, মেইন রাস্তায় গাড়ি চালাচ্ছি, পৃথিবীর কোথাও এরকমের শুটিং হয় না, সব জায়গায় সেটে হয়, কিংবা মনে করেন কোন একটা safe arrangement জোনে হয়। এত কিছুর পরেও যে কষ্টটা করে আমরা কাজটা করি, এই কাজটাকে নিয়ে কেউ খারাপ বলবে, এটা মানতেই পারি খারাপ না। লাগবে। হ্যাঁ, মানতে না পেরে কি করে? মানতে না পেরে চুপচাপ বসে থাকি। এবার আমি ভাবি যে কিছু বলার নাই, কিন্তু বাংলাদেশে যদি কোনোদিন অস্কারের ব্যবস্থা থাকতো, যে নাটকে শুটিং করে অস্কার দেওয়া হয়, অথবা কোনো ডকুমেন্টারি করতে পারতো কেউ একজন,
যে একজন নাটকের শিল্পী সকাল থেকে শুরু করে রাত কয়টা পর্যন্ত সে গাড়ির ভেতরে বসে থাকে, কিভাবে সে শুটিং করে, কি খায় এবং কিভাবে সে বাসায় ফেরে, এটার উপরে যদি ডকুমেন্টারি হতো আমার মনে হয় আমাদের দেশের শিল্পীদেরকে প্রতিদিন সপ্তাহে এক সপ্তাহে একটা অস্কার দিত। প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একটু নেয়া রাখা কঠিন হয়ে যেত। রাখা কঠিন হতো। রাখা কঠিন হতো। অনেক আপনার কাছে মানে সমালোচনার প্রশ্নটাই আসলে আপনার কাছেও করি, আপনার কাছে যখন কেউ সমালোচনা করে বা পুরো জনরা ধরে যখন সমালোচনা করে যে এফএম রেডিও কিছু হচ্ছে না বা নিউজ টেলিভিশন কিছু হয় না, তখন আপনি এটা কিভাবে নেন? স্পেসিফিক্যালি বলি, যেমন ধরেন ছড়া নিয়ে একদিন আমি একসময় একটু মন খারাপই লাগতো, ইয়েই লাগতো, কিন্তু একদিন প্রথম হলো পল্লব মোহাইমেন, প্রথম হলো নিচে আমি উঠছি, সে নামছে, সে সময় বলে এই সপ্তাহে তুমি এটা আলপিনে কি লেখছো, কিচ্ছু হয়নি। আমি সেটা কেমন কথা হইলো, বলে এটা ছড়াই হয়নি। আমি সাথে আপনার জীবনে তো একদিন ডেকে বলেন নাই যে অনেক ওই ছড়াটা ভালো হয়েছে, একটা খারাপ লাগছে বলে দিলেন, বলে এইটাই তো, তুমি রাগ করতেছো কেন, তুমি পর্যন্ত অন্তত মানে 300-400 ছড়া লেখছো, প্রথম আলো তিরুমথায় লেখছি, তা আজ পর্যন্ত বলিনি, আজকে বললাম, তাহলে বুঝো একটাই খারাপ হয়েছে, বাকি সবগুলো তো অসাধারণ। তো আমার যখন কেউ বদনাম করে আমি মুগ্ধ হয়ে যাই, আমি থ্যাংক ইউ বলি, যে থ্যাংক ইউ। নাম্বার 1 আপনি পড়ছেন, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমার জন্য, আপনি পড়ছেন। নাম্বার 2 বাকি সব আপনার ভালো লাগছে, মানে এটাও তো একটা, যে এই জন্য থ্যাংক ইউ। মানে আছে না, মানে ভালোবাসার কথাটা মানুষ একটু কমই বলে, বাঙালি তো আমরা ওইটা একটু লুকাছাপা করেই বলি আর কি, খারাপটা জোরে বলি। তো আই ডোন্ট মাইন্ড রিয়েলি। মানে আপনি সমালোচনা এরকম আপনার কাছে খারাপ লাগে না? আমার ইনফ্যাক্ট ভালো লাগে, কারণ যারা সমালোচনা করে ওরা কিন্তু আর বেশি মনোযোগ দিয়ে পড়ে, পাঠক হিসেবে তারা ভালোভাবে খেয়াল কিন্তু এটা কি সব সময়ের জন্য ঠিক? অনেক সময় সমালোচনার খাতিরেও তো অনেক সমালোচনা হয়। হ্যাঁ, যেমন 4 চক্র নিয়ে যেটা হয়েছে আর কি, মূলত যেমন এটা না, আমি সমালোচনার চিন্তা করতেই রাজি না। একটা ইভেন্টের একটা থিম সং, এটা নিয়ে আমরা এত সময় দিব কেন, এত এফোর্ট দিব কেন এটার এবং পিছনে? এটা কিন্তু শাকিরার যে ওয়াকা ওয়াকা গানটা ছিল, ওটাকেও ভিউয়ার্স ক্রস করেছে। বাংলাদেশে আর কোনো গান কিন্তু এত ভিউয়ার্স নেই। মানে মানে শাকিরার যে YouTube, মানে ওয়াকা সারা ওয়াকা, পৃথিবী- হ্যাঁ, ইউটিউবে সারা পৃথিবীতে না, বাংলাদেশের লোকদের দেখার মধ্যে ভিউয়ার বাংলাদেশের গান আর যেগুলো গান আছে, বাংলাদেশে মানুষ শাকিরার গানের চেয়ে 4 ছক্কা হই হই বেশি দেখেছে। না না না, না, এটা ইউটিউবে একটা বেশ একটা কি যেন একটা ইয়েতে, আমি জানি এখানে একটু মানে তথ্যগত একটু ভুল আছে, কোন একটা সামহাও একটা টপ লিস্টে ছিল আর কি, বেশ কয়েকদিনের জন্য ইউটিউবের একটা। ওকে, এটা আবার এরকম বলে যে ওই যে আমাদের পার্থ সাহেবের একটা ভাষণ নাকি 7ই মার্চের ভাষণ থেকে বেশি দেখা হয়েছে, কিন্তু এই হিসাবটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট হিসাব না। বাট আমার কথা যাই যেটা হোক, হচ্ছে হ্যাঁ। যে আপনার ওই 4 ছক্কা হই গানটা ইটস এন ইভেন্টের থিম সং, এটা সেটাই, কালজিং এটা হওয়ার event কোনো এর কথা theme না, song, সেটাই, কালজিং হ্যাঁ, হইলে হ্যাঁ। এটা একটা বিষয় হতো, যেটা কেন এত ভালো হইলো। না আসলেই তাই, এটা তো ভালো হওয়ার কথা না। নাবিলা, আপনার কাজ সমালোচনা করলে আপনি কিরকম ভাবে দেখেন সেটা? না, আমি সমালোচনা কে আসলে ওয়েলকাম করি যদি সেটা কনস্ট্রাকটিভ সমালোচনা হয়। আমি আসলে ভালো বলার চেয়ে খারাপ যদি কেউ বলতে চায়, আমি ওটা খুব মনোযোগ দিয়ে শুনি যে ভাই কেন সমালোচনা কেমনে কনস্ট্রাকটিভ? আমার কাছে সমালোচনা সবসময় খারাপ লাগে। কনস্ট্রাকটিভ গঠনমূলক, না, না, না। কিন্তু অনেকে গঠনমূলক। সমালোচনা ব্যঙ্গাত্মক ভাবে করে, আমি মনে হয় সেটাই বলবো। আচ্ছা, আর গঠনমূলক সমালোচনা কিরকম? গঠনমূলক সমালোচনা হলে তো অবশ্যই ভালো, যেমন ধরেন আমার এই কাজটি যদি আর একটু অন্যরকম কি ভালো হতো, ভালো হতো, হ্যাঁ। ভালো হতো। কিন্তু যে কেউ যদি ব্যঙ্গাত্মক ভাবে যে আপনি এটা কি করছেন না, তখন না মানে মনে হয় যে এইভাবে কেন বলবে। আমাদের দেশের মানুষের ভিতরে এই টেন্ডেন্সিটা আছে যে আপনার এটা ভালো হয় না কি সেটা একটু ব্যঙ্গ করে বলা, ওনার ওটা খারাপ গেছে ওটাকে খারাপ ভাবে বলা। আমার মনে হয় যে ওনাকে ইন্সপিরেশন দেওয়া যে আপনার কাজটা ভালোই হয়েছে, আমার মনে হয় যে এখানে আরেকটু ভালো করা যেত, সেটা আমি অলওয়েজ আমি এইটা আর কি। হ্যাঁ, ওরকম সমালোচনা আমি অলওয়েজ সাধুবাদ জানাই। বাট অনেক রকমেরই সমালোচনা হয়, অনেকে আবার নিজে খুব বিজ্ঞ, নিজে খুব জানে, এটা জাহির করতে অনেকে সমালোচনা করে, তো ওটা এফেক্ট করে না আমাকে, শুনি হয়তো বলার মতো সমালোচনা কিছু এফেক্ট করে না, সেটা আসলে খুবই হলাম খুশি হলাম। আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। আমাদের একজন দর্শক পারভেজ, উনি বলছেন যে আপনি কেন আর্জেন্টিনা সাপোর্টারদেরকে আনছেন না, কষ্ট পাই, আমরা খুবই কষ্ট পাই। এটা নিয়ে আমার কিছু বলার নাই। আর্জেন্টিনা সাপোর্টাররা নিশ্চয়ই মানে খেলা দেখতে বেশি ব্যস্ত থাকছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আমাদের দর্শক। ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আসলে জানতে চাইছেন যে সব সময় কেন ব্রাজিলের সাপোর্টারদেরকে এখানে আনা হয়। আমাদের দর্শকদের আমি বলতে চাই যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, অবশ্য আমি ব্রাজিল সাপোর্টও করি, কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করি এবং আর্জেন্টিনার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, সেটা একদম আমি পরিষ্কার করতে চাই। পূজা, আপনার কাছে একজন জানতে চাইছেন আপনি টক শো দেখেন কিনা, দেখলে আপনি টক শোর কি ভালো লাগে কি খারাপ লাগে, এটা হয়তো উনি কি জানতে টাইপের চাইছেন talk আপনাকে, show দেখি কিনা? মানে কোন ধরনের টক শোই দেখেন কিনা? গানের কাউকে দেখলে দেখি। গানের কাউকে থাকলে দেখেন, মানে যারা শুধু কথার শিল্পী তাদেরকে আপনি খুব বেশি দেখতে চান? না না না, মানে লাইক দেখি না। না, তোমার সাথে তো করাই হয়, আমার উপস্থাপকদেরকে তো দেখাই হয়, মানে লাইক রাজনৈতিক কোনো হলে তখন দেখা হয় না। কেন বা দেখেন না? রাজনীতি নিয়ে কোনো আগ্রহ পান না সেজন্য? আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। নাবিলার কাছে যদি একই প্রশ্ন করি যে নাবিলার এরকম দেখা হয় কিনা টক শো?
বা কেমন লাগে? নিজেই ব্যস্ত থাকি। না না না, আমি টক শো দেখতে পছন্দ করি, বিশেষ করে আমার কাজের মানে আমার এন্টারটেইনমেন্ট জনরা যদি বলি, খেলাধুলারও টক শো আমি দেখি, কারণ যেহেতু নিজে কথার মানুষ, তাই কথা আমি শুনতে খুব পছন্দ করি, তাহলে অ্যাডাপ্ট করাটা হয়। তবে হ্যাঁ, ওর সাথে আমিও একমত, হ্যাঁ পলিটিক্যাল টক শো আমার দেখা হয় না। অনেক খুবই পলিটিক্স পছন্দ করেন আমি জানি, যে আপনার কাছে আপনার এই রাজনৈতিক পছন্দের জীবনে টকশোর ভূমিকা কি? টক শোর ভূমিকা হচ্ছে গিয়ে আড্ডাতে অনেক বেশি কথা বলতে পারি। টক শো দেখার ফলে মানে প্রচুর তথ্য অনেক আসে আর কি, অনেক কিছু জানতে পারি। এবং এখন এত টক শো এবং আমাদের এই কমন গেস্টরা এত বেশি যাচ্ছে, আমার রাজনৈতিক নেতারা গেলে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে কি তারা তো একটা কন্ট্রোলড কথা বলে। টক শো যখন একাধিক প্রচুর করে ফেলে তখন তারা অনেক কথা বলে ফেলে যেটা বলার কথা না। আচ্ছা। ওগুলো জানতে মজা লাগে আর কি, আচ্ছা। ওই জন্য ইন্টারেস্টিং লাগে। কিন্তু এখন ইদানিং তো দেখা যায় যে আসলে রাজনীতির বাইরের লোকজনই রাজনীতি মানে টক শোগুলোতে বেশি যায়, রাজনীতি বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষকরা বেশি যায়। তার মানে আপনি আসলে মানে ঘোড়ার মুখে তথ্য যেটা ওটা interesting লাগে। সেটাতে আপনার কাছে ইন্টারেস্টিং লাগে। মীর সাব্বির, আপনার তো মানে কঠিন রাজনৈতিক জীবন দর্শন আছে, আপনার কাছে টকশো কেমন লাগে? রাজনৈতিক জীবন দর্শন আছে আমার। হ্যাঁ, মানে আপনি তো স্ট্রং পছন্দ অপছন্দ আছে, আমরা যতদূর জানি আর কি। মানে স্ট্রং পছন্দ আছে সেটা একদমই ভিতরে ভিতরে, কিন্তু আমার যেটা হচ্ছে আমি পছন্দ করি রাজনৈতিক টক শো পছন্দ করি, এবং ব্যক্তিগত পর্যায়ে যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, যেমন কাউকে একক ভাবে যাকে নিয়ে অনুষ্ঠান হয়, কিংবা দেশ বিদেশের অনেক টক শো আমি দেখি। এটা আমার একদমই হবির মতো বলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে যে একজন ভালো মানুষের কথা শোনা একটা উপন্যাস পড়ার মতো, একটা উপন্যাস পড়ার মতো। যে একটা টক শোতে শুধুমাত্র রাজনৈতিক টক শোর জন্য না, যে কোনো টক শোই আমার ভালো লাগে, কারণ অনেক কিছু জানা যায়, অনেক উপকরণ যেগুলো আমরা জানি না, অজানা অনেক তথ্য আমি টক শোর মাধ্যমে পাই, সেজন্য আমি টক শোটা পছন্দ করি। অনেক সাংবাদিকতা বলেন, গণমাধ্যম বলেন যে একটা বড় কাজ হচ্ছে তারকা খুঁজে বের করা। আমাদের এখন কি তারকার যে সাপ্লাই আমাদের পাওয়ার কথা, আমরা যথেষ্ট পরিমাণে পাচ্ছি কিনা? আপনার কাছে কি মনে হয়, আপনি তারকার অভাব অনুভব করেন কিনা? পুরনো তারকা আপনাদেরকেই ঘুরিয়ে ফিরে আনতে হয় কিনা আমাদের বারবার? না, তারকার যেটা হয়েছে আর কি, তারকার সংখ্যা বেড়েছে, কিন্তু একজন তারকার তার যে তারকা ব্যাপ্তিটা কমেছে আর কি। এখন অনেক আমরা দেখি যে আচ্ছা উনি হচ্ছে গিয়ে এনটিভি স্টার, উনি হচ্ছে গিয়ে বৈশাখীর স্টার, উনি হচ্ছে এটিএন নিউজের স্টার, হ্যাঁ ইভেন নাটকের ক্ষেত্রেও। তো ওইটা আর কি, তার ব্যাপ্তিটা কমেছে, কিন্তু তারকা কিন্তু অভাব নেই। নতুন কোনো দেখতে ভালো একটা কারোর সাথে পরিচিত, আগ্রহী নেই পরিচিত হলেই শুনিয়ে আমি তো অমুক সাবান সুন্দরী, হ্যাঁ আমি তো অমুক চা সুন্দরী। তো তারকা কিন্তু অভাব নেই, লট অফ তারকাজ এভরিওয়্যার, তারকা কিন্তু সেই ক্ষেত্রে ধ্রুবতারার বড় অভাব, লট অফ সেলিব্রিটিজ বা স্টারস আসলে আমরা কমই পাচ্ছি, অনেক সেলিব্রিটিজ হচ্ছে। নাবিলা কি এর সাথে কোনো কিছু যোগ করবেন, যে আমাদের আসলে মিডিয়ার কাজ যে আসলে তারকাকে উপস্থাপন করা, তারকার কে মানে তার খ্যাতি, তার ইয়েটা ব্যবহার করা, সেই ক্ষেত্রে আমরা নতুন তারকা বেশি পাচ্ছি কিনা? একদমই না, একদমই না। তারকা বলতে আমরা যেটা মানে আমি বিশেষ করে আমি যদি আমার ছোটবেলার কথা বলি, যে আমরা যখন 90s এর, আমি ওই সময় বলি, আমরা যখন নোবেল ভাইকে দেখতাম বা জাহিদ হাসানকে দেখতাম, ওনাদের আমরা এত ভক্ত ছিলাম, দেখলে লাইক মুখ থেকে কথা বের হচ্ছে না, বা মনে হলো যে কি দেখে ফেললাম এটা, মানে এরকম একটা বিষয় ছিল, যেটা এখনকার যারা বের হচ্ছে তাদেরকে আসলে ওই ফিলিংটা আসলেই কাজ করে না একটা। আর আমার কাছে মনে হচ্ছে যে কাজের প্রতি ডেডিকেশন বা ফোকাসের যে ব্যাপারটা, বা কাজের প্রতি প্যাশনের যে ব্যাপারটা, সেটা আমার আসলে আমি ফিল করি যে নতুন যারা বেরিয়ে আসছে সে ফোকাসটার অভাব আমরা লক্ষ্য করি। কারণ তারকা একটা বিশাল ব্যাপার, সেলিব্রিটি হওয়াটা হয়তো সহজ, 10টা মানুষ আমাকে চিনবে, কিন্তু তারকা যেটা বছরের পর বছর ধরে থাকবে, এটা তো সময়ের ব্যাপার, এটাও একটা বিষয়। আর এখন থেকে যেটা বোঝা যাচ্ছে, কাজের প্রতি একটা ভালোবাসা বা ফোকাস, সেটার অভাব লক্ষ্য করা যায়। কিছু যুক্ত করবেন? অবশ্যই আমি তার সাথে একমত, যে একটা সময়ে যেমন ধরেন আমরা যে ছোটবেলা থেকে যখন নাটক দেখে এসেছি, নাটকের যে তাদের যে তারকা খ্যাতির যে বিষয়বস্তুগুলো ছিল, সেটা অনেক স্টারগুলোর কাহিনী ছিল, অনেক গল্প ছিল। অনেক গল্প ছাড়া আসলে অনেক বড় স্টার হওয়া যায় না, অনেক তারকা হওয়া যায় না। কিন্তু এখনকার, আমি আমার নিজের কথা বলবো না, কিন্তু আমার পরবর্তী যারা আসছেন এদের অনেকেরই কিন্তু অনেক সুন্দর গল্প বড় অভাব আছে। একটা জীবনে চলার পথে অনেক গল্প লাগে, তো আমি এইটা করেছি, আমি এটা করেছি, এই কাজটা শিখেছি, এই রবীন্দ্রনাথ পড়েছি, জীবনানন্দ পড়েছি, এখানে গিয়েছি, ওখানে এর গল্প শুনেছি। এই যে গল্পের যে বড় অভাব, এই কারণে একজন শিল্পী আসলে শিল্পী হয়ে উঠতে অনেক সময় যে দরকার হয়, সেটাই তারা ভাবে না। তারা ভাবে যে শিল্পী এরকমই হয়,
খুব সহজে হওয়া যায়। সেটাই, মানে শিল্প, আমি যেমন আপনাদের অ্যাক্টিং নিয়ে কথা হচ্ছিল, আমি অ্যাক্টরসদের খুবই আমি খুব শ্রদ্ধা করি, কারণ আমাদের যারা অভিনয় শিল্পী তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে। আমি যতটুকু দেখি বা আমার সীমিত নলেজ দিয়ে আমি যতটুকু বুঝি, বাট অনেকেই কিন্তু এখন অভিনয় চলে আসছে। অভিনয়টা একটা চর্চা করার ব্যাপার, একটা শেখার ব্যাপার। হ্যাঁ, যে মানে চেহারা দেখালাম, আমাকে ক্যামেরায় দেখা গেল, আর আমি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে দাবি করলাম। আসলে এই জিনিসটা খুব সহজ হয়ে যাচ্ছে আমাদের এখানে, এবং তারকা হয়তো আমরা পাচ্ছি না, তবে হ্যাঁ অনেক সেলিব্রিটি তৈরি হচ্ছে তথাকথিত। অনেক এর কারণ কি একটা এরকম মনে হয় যে আমাদের তারকাদের আসলে বিশ্বমানের তারকাদের সঙ্গেই প্রতিযোগিতা করতে হচ্ছে, আমাদের এখন হাতে ডিশ এন্টেনা আছে, আমরা ইচ্ছা করলে অন্য তারকাদের সাথে কম্পেয়ার করতে পারি, এটা কি একটা কারণ হতে পারে? প্রতিযোগিতা খুব একটা হচ্ছে আমার মনে হয় না, উইথ অল রেসপেক্ট, মনে হয় না খুব একটা প্রতিযোগিতা হচ্ছে। যেমন আমি যেটা বলি, যে ও যেটা বললো যে এখনকার তারকাদের দেখলে এরকম তারকাল মনে হয় না, মানে এরকম জ ড্রপিং কাউকে পাই না। এটা হয়তো বা কারণ ইউ আর ইন দ্য মিডিয়া, তাদেরকে আপনি খুব কাছ থেকে দেখেন। আমি তো এখনো আমাদের মানুষের মধ্যে ওই ক্ষুধাটা কিন্তু আমি এখনো পাই আছে। হ্যাঁ, ওই ক্ষুধাটা এখনো আছে যে লুকিং ফর তারকা। কম্পিটিশনটা বেশি, বিকজ আগে টিভি চ্যানেল কম ছিল, ইয়েটা কম ছিল, এখন কিন্তু অনেক টিভি চ্যানেল। এটার মাঝখানে উনি যেটা বললো যে এতগুলো আমাদের বিরতি হচ্ছে, প্লাস এতগুলো চ্যানেল, তাও যে মাঝখানে দেখে দেখে মানুষ একটা নাটক দেখছে বা গানের চ্যানেল দেখছে, এটাই কিন্তু অনেক বেশি। দেখছে কিনা এটা আমি নিজে বলছি, তাও এখানে বলছি দেখছে যে কিনা competition জানি না, জায়গা এটা কিন্তু তোমার অনেক নাই। বেশি। যেমন এখন অনেকে বলছেন যে এখন আমাদের কিছু পে চ্যানেল করা উচিত, যে ঠিক আছে আমার এনটিভি দেখতে হলে আমাকে টাকা দিয়ে দেখতে হবে। কেউ টাকা দিবে না, সবাই টাকা দিয়ে স্টার প্লাস দেখবে, যে টাকাই দিতে হয়। আমার কাছে এটাই মনে হয় যে বাইরের কম্পিটিশনটা চ্যানেল আমরা আছে, নামতেই প্লাস পারতেছি আমাদের না দেশে এত কম্পিটিশনে। চ্যানেল আছে, I don't তাও know যে why। মানুষ একটা না, জিনিস কিন্তু দেখতেছে, অনেক এটাই কিন্তু অনেক। কিন্তু আপনি বলছেন যে তারকাদের জন্য সাধারণ মানুষের মধ্যে তারকাদের নিয়ে এখনো আসলে অনেক চাহিদা রয়েছে, এই কথাটা কি আসলে আমরা যদি আসলে 90s এর সাথে তুলনা করি বা আরেকটু আগে 80s এর সাথে তুলনা করলে তো বটেই, সেই পরিমাণ চাহিদা কি আসলে আছে দুই একজন ছাড়া বাকিদের জন্য? না না, ওটা তো নাই, ওখানে তো একটা অভাব ডেফিনেটলি আছে, ওই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ক্ষুধাটা কিন্তু ডেফিনেটলি আছে। আমরা কি চাই না আরেকটা হুমায়ুন ফরিদি? আমরা এই আফসোসটা কেন করতেছি? তার কারণ আমাদের একটা হুমায়ুন ফরিদি নাই বলেই আফসোসটা, যে পাচ্ছি না তো, কোথায় গেল হুমায়ুন ফরিদি? তাই ওই জিনিসটাই আর কি, তো ওই ক্ষুধাটা ডেফিনেটলি এখনো আছে আমাদের ভিতরে। আমাদের মধ্যে ক্ষুধাটা আছে, কিন্তু আমাদের মধ্যে পাওয়াটা আছে কিনা সেটাই আসলে। পাওয়াটা তো নাই, কারণ এই যে এত চ্যানেল হচ্ছে, যে ও যেটা বললো যে এত লোক অভিনয় করছে, ও ছাড়া উপায় কি? জায়গা তো ভরতে হবে আপনাকে, নাহলে ওই সময়টাকে তো এক ক্যারেক্টারে নাটক করতে হবে। যেমন ধরেন আমার জানা মতে এখন একটি চ্যানেল, নতুন একটি চ্যানেল, যে নাটকের অভিনেতাদেরকে জাস্ট একদম পারিশ্রমিকটা হচ্ছে এরকমের যে বেতনভুক্ত কর্মচারীর মতো আর কি অভিনয় নিযুক্ত করেছে, যে সে অভিনয় করবে, মাস শেষে টাকা পাবে। আচ্ছা, মানে আচ্ছা, তার পে এখন কিন্তু আমি কিন্তু সারা পৃথিবীতে কিন্তু নিয়মটা তাই হোক, আমার কোনো সমস্যা নেই, আমি তার সাথে দ্বিমত করছি না। আমি যেটা বলছি যে একটি সিস্টেমের ভিতরে তো একজন অভিনেত্রী তৈরি হবে। যেমন আগে কোনো সিস্টেম, আগের সিস্টেমে ছিল যে একটি ছেলে মেয়ে যে অভিনয় করে সে একটা গ্রুপ থিয়েটারের সাথে সংযুক্ত হয় এবং সেখানে কিছু ভালো মানুষের সঙ্গে সে মেশে এবং সেখান থেকে কিছু শেখে এবং শিখে 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 সে একটা আত্মস্থ করে নিজেকে, তারপর সে নিজেকে মেলে ধরে। এটা একটা সিস্টেম। আর এখনকার সিস্টেম হচ্ছে এই সব কিছুই মনে হয় বাদ হয়ে যাচ্ছে। এটি শিল্পী হতে হলে তাকে মোটামুটি মানের সুন্দর চেহারা এবং মোটামুটি মানের তার একটু যোগ্যতা থাকলে পরে সে একটি জায়গায় একটু চেষ্টা করলে সে একজন অভিনয় কাজ করেও সে বেতন। এখানে আমি একটু দ্বিমত আমার যা মনে হয় এখনকার যুগটাই তাড়াহুড়ার, ফিল্ম হয়ে যাচ্ছে, এখন পাসওয়ার্ডের ছবি 2 মিনিটে তোলা যায়, আগে 2 বছর ধরে প্ল্যান করতে তো পাসওয়ার্ড বানাবো। আমার তাড়াহুড়ার সময় আপনার এখন এত দীর্ঘ সময় ব্যয় করে সে একটা নাটক অভিনয় করবে, এটা তো নাটকটা তো রিহার্সালই হয় না, এখন তো ওইটাই মনে হয়। আমরা না হয় স্কুলিং করছি না, কিন্তু আমরা স্বশিক্ষা বলে একটা ব্যাপার আছে, আমি না হয় ইউটিউব আছে, আমার অনেক রিসোর্স আছে, আমি কিন্তু অবসর টাইমে দু একটা নাটক না হয় দেখলাম, একটা অ্যাক্টিং এর বই না হয় ঘেটে দেখলাম, সেটুকুও তো আমরা করছি না। হ্যাঁ, এডিটের যে করছি না, যেটা নাবিলা করে, নাবিলা ঠিক যাবে, পূজা না করলে পূজা ঝরে যাবে। এখন কিন্তু আমাদের জায়গা তো বেশি, লোক ভরতে হবে। সবচেয়ে নাবিলা যেটা বলেছিল যে দীর্ঘ সময় ধরে যে থাকার যে ব্যাপারটি, যে যেমন আই অলরেডি পাস 15 ইয়ার্স অলরেডি আমি পাস করছি এবং আমি সামনে আরো চলতে চাচ্ছি। এই যে দীর্ঘ সময় ধরে যে চলার যে একটি প্রক্রিয়া এবং এটিকে ধরে রাখা নিজেকে, এটা অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার এবং এটা আসলে চর্চা এবং পারিপার্শ্বিক অবস্থার সবকিছু যুগের সাথে তাল মেলানো, আপনি যেটা বললেন যুগের সাথেও আমাদের তাল মেলাতে হবে এবং ইউটিউবের সঙ্গে আমার থাকতে হবে এবং আমার সমস্ত কিছু দেখতে হবে এবং আমার সেই সাথে আমার যে নিজস্ব যে সংস্কৃতি আছে, যে আমার যে গল্পগুলো আমরা আগে শুনেছি সবার কাছ থেকে,
আমাদের যারা বড় সিনিয়র আছে তাদেরকে ফলো করতে হবে, এই বিষয়গুলো না থাকলে আসলে দীর্ঘদিন সময় ধরে টিকা যাবে শিল্পীর না, টেকা সম্ভব না। এই জন্য মির সাব্বির টিকে আছে, না, অনেকেই ঝরে গেছে, আপনার অনেকে- সমকালীন অনেকে- অনেকেই নিশ্চয় ঝরে গেছে। অনেকে ঝরে গেছে। আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। আমাদের একজন দর্শক তালাত উনি বলেছেন যে উনি চান যে ইউরোপের কোন একটি দল বিশ্বকাপ জিতুক, ব্রাজিল আর আর্জেন্টিনা নেই মাতামাতি আর ওনার ভালো লাগছে না। আমি বরং ওনাকে সাজেস্ট করবো যে আপনি 2 বছর পরে ইউরো শুরু হবে সেটা দেখেন, ইউরোপে সব ইউরোপিয়ান দলগুলি খেলে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাব্বির ভাই, আপনার কাছে দর্শকরা এই প্রশ্ন অবিরতভাবে করেই যাচ্ছে, নাটকের পর এখন সিনেমাতে গিয়ে ঠেকেছে, যে আপনি ফুটবল বা ক্রিকেট, বাংলাদেশের মানুষ খেলা পাগল, এইগুলি নিয়ে কোনোদিন কোনো সিনেমা বানাবেন কিনা? হ্যাঁ, ওই যে বললাম না, যদি বানাই তাহলে এই ব্রাজিন্টিনা টাইপের একটা সিনেমা বানাবো। মানে আমাদের দেশের কি খেলা নিয়ে বানাবেন না কিছু? আমাদের দেশের খেলা নিয়ে, তো আমাদের দেশের ভিতরে যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিল ঢুকে গেছে, যদি বানাই তাহলে দুটো পক্ষ, একদল ব্রাজিলের সাপোর্টার, একদল আর্জেন্টিনার সাপোর্টার। যে গল্প সে বললো, তারা 3 বোন হচ্ছে ব্রাজিল আর বাবা মা হচ্ছে আর্জেন্টিনা, তা সেরকম গল্প হতে পারে ঘরের ভিতরে, ঘরের ভিতরে ফুটবল। যাক, আপনি একটা গল্পের উপজীব্য পেয়ে গেলেন। অনেক আমাদের দর্শকদের মধ্যে একটা অংশ সেটাও জানতে চাইছেন আপনার কাছে একটি মানে পাকনা প্রশ্নই আমি বলবো, যে বাংলাদেশে ফুটবল কেন এত পিছিয়ে? বাংলাদেশ আমরা ফুটবল এত পছন্দ করি, আপনি এটা তো বলছেন আমার আমাদের বলার মনে হয় না। সেই যোগ্যতাটা নাই, তবু আপনি কিন্তু জানতে আমাদের চাইছেন আমাদের যেহেতু। হিউজ ফ্যান ফলোয়ারশিপ মানে ফুটবলের। আমি নিজে বাসায় মোহামেডানের পতাকা, এই যে হ্যাঁ। বলতে চাচ্ছিলাম আমিও না, আমি তো মোহামেডানের supporter। পাগল মোহামেডান সাপোর্টার ছিলাম। আমার বাসায় বিশাল বিশাল 10 হাতি পতাকা ঝুলেছে, আমার মনে আছে। আমি তার চেয়ে তো বড় পতাকা আমরা আমার তার চেয়ে বড় ছিল। মোহামেডানের পতাকার চেয়ে বড় পতাকা হইতেই পারে না। না না, আমাদের বরগুনাতে একবার পতাকা, এত বড় পতাকা উড়ানো হয়েছিল, সেটা হচ্ছে যে বাসে উড়ানোর পরে বাস আস্তে নিচের দিকে নেমে গেছে। ডিসপ্রপোর্শনাল, এটা খুব বুদ্ধির পতাকা হয় না এটা। আর অনেক বড় পতাকা, এখন বাস তো নিতে পারছে না। না, না, সেটা মানে বুদ্ধি করতে হইতো। অনেক বাংলাদেশি ফুটবল কেন পিছিয়ে বলে আপনি মনে করেন? আমরা এত ভালোবাসি খেলাটা। আমি জানি না, এই নাটকের কারণে হয়তো পৃষ্ঠপোষকতা নাই আমাদের। এখন ফুটবলে, লোকাল ফুটবলে তো গ্ল্যামার কম, আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু হ্যাঁ, গ্ল্যামার, আমরা তো সব গ্ল্যামারের পিছনে ছুটি। এই যে মানে আমরা ওই যে বলছিল, আমি নাবিলের সাথে একমত, আমাদের কিন্তু প্যাশনের খুব অভাব দেখি। ইয়াংদের মধ্যে ডেডিকেশনের নাই, কারণ প্যাশনটা নাই। আমরা কেউ এটা হতে চাই বলে হই না কিছু, যে আমাকে একটা অভিনেত্রী হতে হবে বা উপস্থাপিকা হতে হবে। হ্যাঁ, এটা এখন গ্ল্যামারাস জিনিস, আমাকে ফটোগ্রাফার হতে হবে, হ্যাঁ, বাইসাইক্লিস্ট হতে হবে, এই জন্য। কিন্তু মানে মানে ঠাট্টা বাদ দিয়ে যদি আমি বলি, যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু যে জেলা শহরগুলিতে নিয়মিত লিগ হতো, যে লিগগুলি আসলে সেটা এখন হয় না বললেই চলে। না, জেলা শহরগুলিতে এখন কোনো ফুটবল লিগ নাই। আমাদের ঢাকা শহরে কমপক্ষে 10টা জায়গায় বড় বড় স্থানীয় ফুটবল এটা আপনি লিগ হতো। ফুটবল নিয়ে বলতেছেন, আজকে সাকিব আল হাসানের সঙ্গে যদি হ্যাঁ সাকিব ভাইয়ের বউকে টিজ করছে এটা বলে যদি বাকি 10 জন বাইরে এসে পিটাইতো, আর 11 জনকে আপনি যদি 10 ম্যাচের জন্য সাসপেন্ড করতেন, আপনার আর 11টা ছেলে দিতে পারবেন, ন্যাশনাল টিমে ক্রিকেট খেলতে পারবে। বিসিবি আমাদের বিশাল একটা বোর্ড, আপনি 11টা ছেলে দেখেন ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার মতন। আমাদের ক্রিকেট লিগ নাই, আমরা এত বড় বড় মানে ক্রিকেটে এত ভালো করতেছি, আমাদের লিগ নাই। 3 দিনের ম্যাচ খেলে না, টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যা খারাপ খেলছে, তার আগে টি20 ম্যাচ প্র্যাকটিস খেলছে কোনো, একটা আন্তর্জাতিক যে একটা ম্যাচ খেলছেই আমাদের না, কিচ্ছু আর- নাই। আর- আর- আমাদের আমাদের 2টা পেসার বসে আছে, ইমান লাগলি ঝুঁকাইতে পারবো বলেন, 2টা আমাদের একটা অল্টারনেটিভ ব্যাটসম্যান দেখান। আশরাফুল আমরা 4 বছরের জন্য বন্ধ করে দিলাম, যেখানে উই নিড হিম। মানে এটা তো ফুটবল। না, আমরা এইসব ক্ষেত্রে সাংঘাতিক ন্যায় বিচারক। এইসব ক্ষেত্রে খুবই ন্যায় বিচারক, খুবই ন্যায় বিচারক আমরা। পোয়েটিক জাস্টিস হবে আমাদের। না, খুবই ন্যায় বিচারক আমরা। আমাদের সুবিচার আমাদের হবে একদিন। আমাদের খেলোয়াড়দের ক্ষেত্রে, আমাদের খেলোয়াড়রা কোনো রকম কোনো ভুল চুক কোনো কিছু করলে তাদের এটার ক্ষেত্রে কোনো ক্ষমা নাই। এটা খুঁজে ফিরে যে বের করবে, যে আচ্ছা এটা ম্যাচ ফিক্সিং হয়েছে, এটা সবচেয়ে কম বয়সীকে বের করো, সবচেয়ে নির্বিষকে বের করো, আর তো এখানে কার দেখো মামা চাচার মধ্যে মন্ত্রী মিনিস্টার নাই, সেই দোষীকে আশরাফুল, হ্যাঁ, সাসপেন্ড। আর কত মানুষ যে জড়িত এখানে, সত্য কথা বলে ফেসে সেটা গেছে। বলছে, এই জন্য সত্য কথা বলে স্বীকার করছে, আশরাফুল এত ভালো ফর্মে ছিল। কত যে বুড়া বেটা গুলো, উইথ অল রেসপেক্ট, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, নট ফর দ্য মিনিং, তারা যারা ওকে যে পয়সাটা খাওয়াইলো বা এত জড়িত, তারা তো কি মিডিয়ার সামনে এসে কানলো না, আশরাফুলকেই কানতো। খেলোয়াড়দের ক্ষেত্রে অবশ্য আমরা আশা করি যে খেলোয়াড়দেরকে যেহেতু সবাই মানে ফলো করে, তারা খুবই উঁচু মানের নৈতিকতা প্রদর্শন করবে, সেটা আমরা আশা করি। এবং এই দেশে ক্ষমা চাওয়ার মতন নৈতিক কাজ আর হতে পারে না, কয়জন করছে? না, তবে এইটার ক্ষেত্রে আমাদের এইটাও একটু খেয়াল রাখতে হবে যে অনেক আসলে এই শাস্তির বিষয়টা আইসিসি থেকে অনেকটা আমাদের কাছে নির্ধারণ করে দেয়। আমি শাস্তির বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি যে আসলে না, যে আরো মানুষের দোষী আছে, তো তাদেরকে তো আমরা দিচ্ছি না, আমরা ঘুরে ফিরে এই বাচ্চাগুলোরই খালি এদেরকেই গালি দিচ্ছি, এদেরকেই আমরা কথা বলছি, এদের সাথেই আমরা খারাপ ব্যবহারগুলো করছি। ভাই, তারা ক্ষমতা কম, তারা নির্বিষ সাধারণ তরুণ। এটা ইতিহাসের শুরু থেকেই এই তারুণ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র। আশরাফুলকে ঠিক আর এখন তরুণ বলা যাবে না, সে 11 বছর বাংলাদেশে ক্রিকেট খেলে ফেলেছে, যদিও সে মানে শুরু করেছে আরো অনেক ছোট বয়সে, 11 বছরের বেশি হলো আসলে। 2001 সালে তার
সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিটা করা 2001 থেকে 2014 13 বছর খেলে ফেলেছে ক্রিকেট। তো 13 বছর হয়তো কারণ মানে ক্রিকেট জীবনই এত বড় হয় না, এত বড় হয় না। যাই হোক, আমরা আশরাফুল প্রসঙ্গের পরে একটু নাবিলা আপনার কাছে আসি, যে নাবিলা আপনার কাছে কি মনে হয় যে আপনি কি আশা করতে পারেন যে বাংলাদেশের ফুটবল কখনো সর্বোচ্চ পর্যায়ে খেলবে? আমি অবশ্য এশিয়াড মানে খেলবে সেটাই আসলে আমার লাইফ স্পেনে আমি খুব দেখি না আর কি সম্ভাবনা। আপনার কাছে কি মনে হয়? আশা করতে পারি কিনা প্র্যাকটিক্যালি বলবো না আবেগ থেকে প্র্যাকটিক্যালি না, আবেগ থেকে বলা দরকার নাই, ধরেন প্র্যাকটিক্যালি বলেন। প্র্যাকটিক্যালি বলে উত্তরটা আপনিই দিয়ে দিয়েছেন যে খুব খুব সুযোগ। অদূর ভবিষ্যতে তো খুব বেশি দেখতে পাচ্ছি না সম্ভাবনা। আমাদের ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন এখন একজন এমপি, আর আপনি ফুটবল আগাবেন আপনি কি বলেন? এমপি হতো মানে খুব বেশি, এমপি হওয়া খুব বেশি আগানো না, উনি এমপি মন্ত্রী আসলে না এমপি মন্ত্রী আসলে হন তবে তারাই হন। আমি চাই, আমরা চাই যে হোক, কারণ যত গেমস আছে সেখানে কিন্তু ফুটবল বা সকার বলে আমরা যেটাই বললে কেন সেটা কিন্তু সবচেয়ে উপরে র্যাঙ্কিং এই থাকে। তো সেখানে আমরা অবশ্য ক্রিকেট প্রেমী, আমরা ছিলাম না, আমরা ফুটবল প্রেমী ছিলাম। ক্রিকেটটা পারি বলে। পূজা, আপনি বলবেন যে আপনি আসলে আশা করছেন কিনা বাংলাদেশ খুব শীঘ্র বড় কোনো আসরে ফুটবল খেলবে বা আপনি জাতীয় দলকে খুব ভালো জায়গায় ওই যে দেখছেন? বললো আবেগ থেকে বললে যে অবশ্যই আশা করি বাংলাদেশ আচ্ছা, কিন্তু করুক, যুক্তি দিয়ে but বললে এটা যুক্তি দিয়ে যুক্তি বললে বললে এটা- দেখতে পাচ্ছি না তাহলে আসলে। আপাতত আমরা বিশ্বকাপ খেলায় দেখতে থাকি। সাবির ভাই, অনেক, নাবিলা এবং পূজা, আপনাদের অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।